নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদহে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদার ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরীর সমর্থনে ভোট প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। মালদা ইংরেজবাজার তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডুর সমর্থনে জনসভায় দেব। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে জনসভায় উপস্থিত সাংসদ অভিনেতা দেব। রাতের অন্ধকারে বিজেপির ফেস্টুন প্ল্যাকার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তোপ, মিনাখার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণে বাবুল সুপ্রিয়। দুয়ারে দুয়ারে ঝর্ণা, সন্দেশখালীতে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থীর জোরদার রোড শো। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদহে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে মালদহে। এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম, এমনকি কোনো রকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে। ভোটারদের বুথে আসতে কোথাও বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত পোলিং বুথ এবং আশপাশ এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি। সোমবার মালদহে জেলা শাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকরা নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেলা শাসক ও পুলিশ সুপার জানান, অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। ভোটে কোনো রকম গোলমাল পাকানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রতি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া যেসব জায়গায় একই এলাকায় ২ বা তার বেশি বুথ রয়েছে, সেখানে ১ সেকশন থেকে ২ সেকশন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবার ভোটে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম কাজে লাগানো যাবে না। ভোটের ৩ দিন আগে থেকেই সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ কোনো রকম আইন শৃঙ্খলার কাজ করবেন না। এমনকি ইউনিফর্ম পরেও তারা বাইরে বেরোতে পারবেন না। ইতিমধ্যেই কমিশনের তরফে এমনই নির্দেশিকা এসেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক রাজ নবীর সিং কাপুর। এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার মালদহে ভোট গণনার কাজ হবে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে। So very warm good afternoon to all of you. On behalf of the District Administration of Malda, we've called this press meet today to reinforce our commitment to a free and fair poll. As it has been directed by higher authorities and it has already been communicated to all of you, we are trying our best to make sure that the poll is intimidation free and that most voters will not have any problem in terms of any intimidation, violence or any sort of booth capturing. Here I am joined by my SP Malda, Anupam Singh, and the District Force Coordinator, Manish Saxena. Before I can tell you about what we will be doing from the District Administration side, the civilian side, I would like the SP to say a few words about what all arrangements they have made with respect of deployment and police forces. তো আমরা এটাই চেষ্টা করছি, আমাদের খুবই এটা প্রস্তুতি আছে কি আমরা ভালো করে মালদাতে যেটা ইলেকশন হবে করব। সবাইকে সঙ্গে নিয়ে আরও থেকে শুরু করে আমাদের বিডিও আইসিরা আছে, ওনাদের থেকে শুরু করে আমরা এখান থেকে এডিএমরা আছি, এসপি সাহেব আছেন, আমাদের পুরো টিম আছে, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ওসি অ্যান্ড সিএপিএফ থেকেও অফিসাররা এসেছে। আমরা সবাই বসে এটা ডিসকাস করছি কীভাবে বুথে বা সেক্টরে বা এসি ওয়াইজে আমরা পিসফুলি ভায়োলেন্স ফ্রি এটা ইলেকশন করতে পারি। কাজ করছেন তো ফার্স্ট দিন থেকেই আমাদের যে সিএপিএফ আছে, আমরা এক পেজে আছি, ওনারা আমাদের হেল্প করছেন আর ওনারা ডিপ্লয়েড। স্যার এর মধ্যে মহিলা কোম্পানি কতটা আছে?
आज के दिन একটা মহিলা কোম্পানি আমাদের আছে যেটা চাঞ্চল ও হরিশনপুর দিকে আছে। আমরা সাপোজ করছি কি একটা আর কোম্পানি আমাদের এখানে আছে। আর বাইরে স্টেটের কোন কোন স্টেট থেকে পুলিশ এসেছে? বাইরে স্টেট থেকে অ্যাপার্ট ফ্রম প্যারামিলিটারি আমাদের ইউপি থেকে যে ওখানকার যে স্টেট আর্ম পুলিশ হয় ওখান থেকে কিছু টিম এসেছে। আসাম থেকে এসেছে নাকি? আসাম থেকে প্যারামিলিটারি আসে। আসাম ইলেকশন 9 তারিখে শেষ হয়ে গেছে, ওর পরে আমাদের এখানে টিমটা ধীরে ধীরে ঢুকতে স্টার্ট করেছে। কালকে 17 কোম্পানি এসেছে, অন ওয়ে অনেক কোম্পানি আছে, 2-3 দিন মধ্যে ওনারাও ঢুকেছে। বুথ ওয়াইজ কত বাহিনী থাকবে? বুথ ওয়াইজ পার বুথ মিনিমাম হাফ সেকশন তো থাকবেই, তারপরে স্কেল আছে 2 বুথ 3 বুথ 4 বুথ প্রিমাইসে, ওখানে এক সেকশন, তারপরে নেক্সট 2 সেকশন, এই সব স্কেল ফিক্স থাকে, ওই হিসাবে প্যারামিলিটারি পোলিং স্টেশনে রাজ্য পুলিশ কত মধ্যে থাকবে? ওটা স্কেল আসবে এখন, যেরকম প্রিভিয়াস ইলেকশনে হয়েছিল কি প্রতি বুথে একটা লাঠি পার্টি থাকে, ওই স্কেল এসে ওই হিসাবে ডিপ্লয়মেন্ট। কোনো কাজে লাগানো হবে না, ইলেকশন কমিশনের ক্লিয়ার কাট গাইডলাইন্স আছে কি সিভিল পুলিশ বা গ্রিন পুলিশকে কোনোভাবে ইলেকশন কাজে যুক্ত করা যাবে। তাহলে ওরা কোথায় থাকবে সেই দিন? P-3 থেকে ওনারা ইউনিফর্ম পড়তে পারবেন না, ওনাদেরকে আমরা কোনো ডিউটি লাগাবো না। ওর আগে ওনারা ট্রাফিক ডিউটি নর্মাল কাজ করবেন, যেটা ইলেকশন রিলেটেড নাই। স্যার সেনসিটিভ বুথ কতগুলো আছে স্যার? মোবাইল যারা নিয়ে থাকবেন, যারা ভোটার, তারা কোথায় থাকবেন? মোবাইল এটা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওনারা প্ল্যানিং করেছেন, আমার ডিএম স্যার ওর ব্যাপারে ক্লিয়ার বলে। স্যার সেনসিটিভ কিন্তু ফিরবি আমি বলে দিচ্ছি কি পোলিং স্টেশনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউড নেই। ওখানে একটা ফেলিসিটেশন সেন্টার হবে, যেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা ভলান্টিয়ার, সোশ্যাল ভলান্টিয়ার্স থাকবে, যে মোবাইলটা রেখে একটা জায়গা রেখে দেবে। সেনসিটিভ বুথ কতগুলো আছে স্যার? আমরা মোর দেন 700 সামথিং, এক্সাক্ট নাম্বার हमारा अभी 700 সামথিং সেনসিটিভ। মালদার ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরীর সমর্থনে ভোট প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে নির্বাচনী জনসভা করলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরীর সমর্থনে নির্বাচনী জনসভার মঞ্চে তিনি কি বললেন, শুনুন তার মুখ থেকেই। মোথাবাড়ি কি ঘটেছে, একদম আমি গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে, 65টা দোকান লুট ভেঙেছে। ভাবলে অবাক হবেন, এরা কারা? এই যে মৌলবাদী শক্তি, যাদেরকে পুলিশ ছেড়ে রেখেছে, 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলমানের দোকান বাদ দিয়েছে, আবার 4টে হিন্দুর দোকান ভেঙেছে। এরা কারা? খুব কাছে ধুলিয়ান শামসেরগঞ্জ বেদবনা সহ 10টা হিন্দু বাড়িতে এমন ভাবে লুট অগ্নিসংযোগ করেছে, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। আমি গেছি সব গ্রামে, রিলিফ করেছি। বন্ধু সনাতনীরা, ভাগ হলে বিপদ হবে আপনাদের। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছে, তারা কিন্তু বিজেপি ছিল না, তারা সিপিএম পরিবারের লোক ছিল। আমি তাদের বাড়িতে গেছি, বাড়ির লোককে জিজ্ঞেস করেছি আপনাদের খুন করলেন কেন, আপনারা তো বিজেপি করেন না, বিশ্ব হিন্দু পরিষদ করেন না। বললো বন্ধু আমাদের খুন করে দিয়ে গেছে বাড়ির লোককে, আমরা হিন্দু বলে মূর্তি বানাই বলে। এই অত্যাচারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই, জামাতিদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই। আমরা ল্যান্ড জিহাদ বন্ধ করব, লাভ জিহাদ বন্ধ করব। আমরা ডেমোগ্রাফি, জনবিন্যাস বদলে গেছে, পরিবর্তন করব। এদের সাহস আস্ফালন কোথায় গেছে দেখুন, এদের কোনো পরিবর্তন হয়নি। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন জাজকে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা জাজ ছিল। আজকে এনআইএ হয়েছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে, বিজেপিকে আনুন। এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি, গুন্ডামি যারা করে, যারা ধর্মের নামে এখানে মানুষের উপরে অত্যাচার করে,
দোকান বাড়ি লুট করে, রামনবমীর মিছিলে পাথর ছোড়ে, মা দুর্গার মূর্তি ভাঙে, কালী মন্দির শীতলা মন্দিরে চুরি করায়, এদেরকে আগামী দিনে আমরা আইনের আওতায় আনবো আনবো আনবো। কেউ ভাগ হবেন না তো? সবচেয়ে বড় প্রতারণা, বিশ্বাসঘাতকতা যদি কেউ করে থাকেন, সেটা তৃণমূল কংগ্রেস আর রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি যার সমর্থনে এসেছি তিনি মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, আপনাদের এখানকার ভূমিপুত্র, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার 2 টার্মের জিএস, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত পদ্মফুল প্রতীক চিহ্নের প্রার্থী, ইভিএম এ যার সিরিয়াল নম্বর 3, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কিনলে সে চকচক করবে, একটু ভালো 2 দিন চলবে, তারপরে চলবে না, আপনাদের সঙ্গে দেখাও করবে না। গৌড় মন্ডল মানিচকের ভূতনির ভূমিপত্র, মানিচকের অফিস আপনাদের আপদ বিপদে, আমাদের পার্টি অফিস আছে, সারা বছর আপনাদের আপদ বিপদে থেকেছি। অতএব আপনাদের সুখ দুঃখে সর্বদাই দেশি, মোদীজি বলেছেন দেশি পণ্য গ্রহণ করতে, মানিচকের ভূমিপত্র আপনাদের আপদ বিপদ সব দিকে গৌড় মন্ডলকে পাবেন। 2 হাত তুলে আশীর্বাদ দেন। ভূতনির গঙ্গা ভাগন, ভূতনির গঙ্গা ভাগন আর হবে না। দাদা আছেন আমার বিরোধী দলনেতা, বলবেন উনি কাটাবাতে লক গেট হবে, কিষাণ জাতির এসটি হবে, উন্নত মানের ভূতনি তৈরি হবে। সোনার ভূতনি তৈরি করতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ। তৃণমূলকে একটিও ভোট নেই। দল দেখেন না, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেপ্তার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। যারা জুডিশিয়াল দল দেখছেন কেন? আপনারা দল ধর্ম দেখবেন, এরা সমাজ বিরোধী, এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, বিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত জেলে। এরা ভারতবর্ষ প্রেমী নয়। যারা জুডিশিয়াল অফিসারদেরকে সারা রাত্রি আটকে রাখে, মহিলা জাজেদের উপর অত্যাচার করে, এদের স্থান জেলে হওয়া উচিত এবং এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া। কার কার ইন্ধন রয়েছে দাদা? কার কার ইন্ধন রয়েছে? তৃণমূলের ইন্ধন। মালদা ইংরেজবাজার তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডুর সমর্থনে জনসভায় দেব। তৃণমূল প্রার্থীর হয়ে জনসভা করলেন অভিনেতা সাংসদ দেব। রবিবার সন্ধ্যায় মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির মাঠে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডুর হয়ে জনসভায় অংশগ্রহণ করেন অভিনেতা। এদিন অভিনেতাকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন সভামঞ্চের সামনে। অনেকেই দেবের কাছে এগিয়ে যান অটোগ্রাফ ও সেলফি তোলার জন্য। এই দিনের এই জনসভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজারের প্রার্থী আশিস কুন্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল সহ পৌরসভার একাধিক কাউন্সিলররা। কেমন আছেন আপনারা? ভালো আছেন? দারুণ দারুণ। এদিকে দাদাকে সমর্থনে আজকে জনসভা করতে আজকে আমি ইংরেজ বাজারে এসেছি। আমার মনে আছে গতবার আমি মালদাতে এসেছিলাম রঘু ডাকাতের কমিশনে, তাই তো? এবং বরাবরই আমরা মালদা থেকে, আমি অন্তত যতবার এসেছি মালদায় বা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে দেবো। আচ্ছা ওই বলতে তো দাও, নাহলে আশিস বাবু রেগে যাবে, তার জন্য এসেছি, তার জন্য একটু কিছু তো বলতে দাও। আমাদের এখানে 23 তারিখে নির্বাচন, তাই তো? আমি একটাই কথা বলবো যে আমি আপনাদের সত্যি ভোট চাইতে আসিনি, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমি এটা সব জায়গায় গিয়ে বলি, কারণ ভোটটা হচ্ছে আপনাদের, যাকে ইচ্ছে আপনারা ভোট দিতে পারেন। কিন্তু দেওয়ার আগে আমি কিছু কথা বলবো, যদি আপনাদের মনে হয় আমার দল, আমার প্রার্থী আপনাদের জন্য কাজ করতে পারবে, তবেই গিয়ে 23 তারিখে ভোটটা দেবে। কিন্তু যেটা নিশ্চয়ই চাইবো, যেটা চাইতে এসেছি, আসুন
এটা হচ্ছে আশিস বাবুর জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। আপনারা আছেন তো? এইবারে ইংরেজ বাজারের মুডটা কি? আপনারা সঙ্গে আছেন তো? ভোট চাইতে আসিনি, এটা আপনাদের অধিকার, আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু দেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা কাকে ভোটটা দেবেন, কেন ভোটটা দেবেন, কোন সরকার আপনাদের জন্য কাজ করেছে, কোন সরকার আপনাদের জন্য কাজ করেনি। আমার মনে হয় 2026-এ পরিষ্কার। আমি 2014 থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ, ঘাটালে মানুষ প্রচুর ভালোবাসা আশীর্বাদ করে আমাকে 3বারের জন্য সাংসদে পাঠিয়েছে। আমি আজ অব্দি 12-13 বছর রাজনীতি হয়ে গেল, আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় দল বড় হয় তার কাজের জন্য, দল বড় হয় তার কর্মীদের জন্য, দল বড় হয় মানুষের আশীর্বাদের জন্য, তাদের দোয়ার জন্য। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না সত্যি মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি আপনাদের জন্য কিছু কাজ করতে পেরেছে, তবেই কি আপনারা আমাদেরকে ভোটটা দেবেন বা আশিস বাবুকে ভোটটা দেবেন। আমাদের সরকার 2011 থেকে 2026 3টে টার্ম, 15 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি একটাই কথা বলতে চাই মমতা ব্যানার্জিকে নিয়ে, যে মমতা ব্যানার্জি আজ অব্দি ভাওতাবাজি করে ভোট নেয়নি। যা যা প্রতিশ্রুতি দিয়েছে আজ অব্দি 2011 থেকে 2026 অব্দি সব কটা অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি 2011-তে যাবো না, আমি 2021-এ যাই, কারণ 2021-এ যখন কোভিড হয়েছিল আমরা গ্রামে গ্রামে ডিস্ট্রিক্টে 2021-এ নির্বাচনে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম কে আমাদের সরকার এলে কি করবে। কারণ দিদি আমাকে কথা দিয়েছিল কে দেব, আমরা এইবারে যদি জিতি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবো, 500 টাকা করে প্রত্যেকটা বাড়ির মহিলাকে আমরা দেবো। আমার নিজেরই মনে হলো 500 টাকা করে সবাইকে দেওয়া সম্ভব। দিদি বলে হ্যাঁ, দিদিকে আমি অন্ধবিশ্বাস করি যেন, চলো আমরাও লেগে গেলাম। গ্রামে গ্রামে ডিস্ট্রিক্টে প্রত্যেক কটা বিধানসভায় আমি কেন আমার দলের সমস্ত কর্মীরা মানুষকে বোঝাতে শুরু করলো কেন লক্ষ্মীর ভান্ডার যদি আমরা জিতি প্রত্যেকটা মহিলা 500 টাকা করে পাবে। তাহলে এবার আপনারা বলুন কোন সরকারকে আপনারা ভোট দেবেন, কোন নেতার কথাকে আপনারা বিশ্বাস করবেন। যেই সরকার ভোটের আগে কথা দিয়ে ভোট জেতার পর কথা রাখে, সেরকম এরকম একটা সরকার বা এরকম একজন পার্টি যে ভোটের আগে একটা কথা বলে, ভোট জেতার পরে ভুলেই যায়। আমি এই একটা উদাহরণ দেবো না, লক্ষ্মীর ভান্ডার, এরকম অনেকগুলো প্রকল্প আছে। গ্রামে গঞ্জে প্রচুর বাড়ি আছে, প্রচুর গরিব পরিবার আছে, তারা তাদের মেয়েদেরকে স্কুলে পড়াতে পারতো না, টাকা পয়সার অভাবে। সেখানেও আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো যাতে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা পায়। এবং আজকে কন্যাশ্রী এমন একটা প্রকল্প পৃথিবী জুড়ে সেটা সম্মান পাচ্ছে, এবং কন্যাশ্রী প্রকল্পের মতন প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র বাংলায় আছে এবং মমতা ব্যানার্জি সরকার সেটা নিয়ে এসছে। এবার অনেক লোক পরিবার বিয়ের সময়, গরিব পরিবার তার মেয়েদের বিয়ের সময় টাকা পয়সা জোগাড় করতে পারেনি বা পারে না, সেইখানেও আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সরকার দাঁড়িয়ে গেল রূপশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে, যাতে বিয়ের সময় 25,000 টাকা করে প্রত্যেকটা মেয়ে বাবা মা যেন পায়, যেন সুস্থভাবে বিয়েটা দিতে পারে। এই প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, মমতা ব্যানার্জি সরকার নিয়ে এসছে। এবারে আপনারা বলুন ভোট কাকে দেবেন? যেই সরকার কথা দিয়ে কথা রাখে, যে সরকার আপনার বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে তাকে, না এমন একটা সরকার যে শুধু কথা দিয়ে পালিয়ে যায়। এবার সেইখানেও থামেনি আমাদের সরকার, আমাদের মমতা ব্যানার্জি। আমাদের ইংলিশ বাজার শহরে আপনাদের প্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এবারকার যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন এমন একটা প্রেক্ষাপটে সংগঠিত হচ্ছে যখন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার
কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর নামক চক্রান্তকে আরোপ করে বামফ্রন্টের নাম বাদ দিয়ে বিহারের মতো বেকা পথে এই রাজ্য দখল করতে চাইছে। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে জনসভায় উপস্থিত সাংসদ অভিনেতা দেবের জনসভায় উপচে পড়া ভিড় কালিয়াগঞ্জ শহরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যর হয়ে কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে জনসভা করতে এলেন অভিনেতা দেব। সোমবার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী হাই স্কুল প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়। এই দিনে হেলিকপ্টার করে আসেন অভিনেতা দেব, আর দেবকে চোখের এক পলক দেখতে ভিড় জমায় 8 থেকে 80 সকলেই। এই দিনের এই সভা মঞ্চ থেকে অভিনেতা দেব রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরেন এবং নিতাই বাবুর পাশে থাকার কথা বলেন। এই দিনের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কমেন্টর অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ প্রমুখ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছেন, সে জায়গা থেকে আমি এই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কালিয়াগঞ্জ ছোট্ট শহর এবং কালিয়াগঞ্জ ব্লক ও বীরভৈ বড়ুয়া পঞ্চায়েত মিলে হচ্ছে না আমার চতুর্থবারের জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে। ভালো, আমি তো ভাবছি এত গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এত ভালো আছেন তো? আমি কিছু বলার আগে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড গরম আজকে। তার মধ্যে আপনারা 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য, আমার প্রার্থীকে আশীর্বাদ করার জন্য। তার জন্য আমি সবাইকে হাত জোড় করে মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই গরমে এতক্ষণ বসে থাকা সম্ভব নয়। না মানে আমি এই 10-12 দিন 15 দিন ধরে প্রচার করছি, তো আমি বুঝতে পারছি কি লিখেছে, উই লাভ ইউ দেব, আই লাভ ইউ টু। তো এই গরমে সত্যি সহজ নয়। তো নিজের শরীরের দিকে কালিয়াগঞ্জে এসেছি আমাদের নিতাই বাবুর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো? ওনার জন্য দোয়া করবেন তো? আমি এই কারণে ভোট চাই না, কারণ প্রত্যেক বছর 2 বছর একবার করে ভোট আসে। আমার এই মনে হচ্ছে কি 2024-এর সবে ভোটটা গেল, আমি নিজের জন্য লড়ছিলাম মানে লোকসভার জন্য, আবার 1-2 বছরের মধ্যে আবার বিধানসভা চলে গেল। ভোট আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা। এই 4টে জিনিস থাকলে যে কোনো দল, যে কোনো দলের প্রার্থী চোখ বন্ধ করে জিতে যেতে পারে। যদি আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস যদি আমার প্রার্থীর সঙ্গে থাকে, আমার দলের সঙ্গে থাকে, তাহলে এই সিটটা আমরা চোখ বন্ধ করে জিতে যাব। আমি একটাই কথা বলবো কি, আমি আজ অবধি 12 বছর হয়ে গেছে আমার রাজনীতি জীবনে। 12 বছরে আমি এটা আমার 6টা ইলেকশন দলের হয়ে প্রচার করছি। 2014-তে করেছিলাম, 2016 আবার বিধানসভা, আবার 2019 লোকসভাতে, আবার 2021 বিধানসভা, আবার 2024 লোকসভা। 5টা ইলেকশন লড়েছি মানে প্রচার করেছি দলের হয়ে। এটা আমার 6 নম্বর ইলেকশন। আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কোনো দলকে ছোট করিনি। যতটা পেরেছি আমি আমার দলের কথা বলেছি, আমার দল কি করেছে, কি করবে আগামী দিনে। যদি আপনাদের মনে হয় ভালো কাজ করছে আমার দল, তবেই আমাদেরকে ভোটটা দেবেন। রইল কথা 2026-এর নির্বাচন, 23 তারিখে নির্বাচন। যেটা আমি প্রথমে বললাম, আমি ভোট চাইতে আসিনি, কিন্তু হ্যাঁ আমি আমার দলের কিছু কথা বলবো, আপনাদের সামনে কিছু কথা রাখবো। আপনাদের যদি মনে হয় মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতি করেছে, মানুষকে ভালো রাখা রাজনীতি করেছে, তবেই গিয়ে ভোটটা দেবেন। আমি 2011-তে যাবো না, 2021-এরই কথা বলি। কোভিডের সময় আমাদের বিধানসভা নির্বাচন হচ্ছিল, আমরা দলের হয়ে গ্রামে গ্রামে যখন আজকে কালিয়াগঞ্জে এসেছি, তখনও বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন গ্রামে গিয়ে দলের হয়ে প্রচার করেছিলাম। দিদি আমাদেরকে বলেছিল কি, আমরা 2021-এ যদি জিতি তাহলে আমরা প্রত্যেকটা মহিলাদেরকে আমরা 500 টাকা করে দেবো। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার।
আমরা বলি, এটা কি সহজ? প্রত্যেকটা মানে বাংলার প্রত্যেকটা মহিলা 500 টাকা করে পাবে? আমারই প্রশ্ন হচ্ছিল, কিন্তু দিদিকে বিশ্বাস করেছিলাম এবং গ্রামে গ্রামে যেখানে প্রচার করতে গেছি আমরা বলেছিলাম যে যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প শুরু করব। বিরোধীরা বলেছিল তখন যে এটা সম্ভব না, এটা অসম্ভব। 2021-এ প্রত্যেক কটা দেখে নেবেন বিরোধী দলের বক্তৃতা কি বলতে, লক্ষ্মীর ভান্ডার সম্ভবই না। কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন, বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল এবং জেতার পর দিদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিল। এটা কেন বলছি, তার বড় কারণ হচ্ছে আমাদের সরকার, আমাদের নেত্রী কথা দিয়ে পালিয়ে যায় না, কথা দিয়ে কথা রাখে। আজকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যারা বিরোধিতা করেছিল সেই সময়, আজকে তারা তাদের রাজ্যে শুরু করেছিল 6 মাসের মধ্যে তারা টানতে পারেনি, বন্ধ করে দিয়েছে। আমরা 2021 থেকে 2026 এবং মমতা ব্যানার্জি বলেছে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। এইটাই হচ্ছে একটা নেতার কাজ। কথা দিয়ে ভোট নিয়ে 6 মাসের জন্য একটা প্রকল্প চালু করে পালিয়ে যায়নি। যে লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500 টাকা বেশি পাওয়া যাচ্ছে। আমাদের সরকার সেখানে শেষ হয়নি, সেখানে বন্ধ করেনি। অনেক গ্রামে অনেক পরিবার আছে যারা গরিব, তারা বাড়ির মেয়েকে স্কুলে হয়তো সেভাবে পাঠাতে পারতো না। আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায়, অন্য কোনো রাজ্যে নেই। তাহলে ভোটটা কাকে দেবেন? যেই সরকার আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদের পরিবারকে নিয়ে ভাবে, তাকে তো দেওয়া উচিত। আমাদের মমতা ব্যানার্জি সেখানে থামেনি। এই যে এত গরম মধ্যে প্রচার চলছে, আমার নিজেরই কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে গিয়ে। এই সঙ্গে হাজার হাজার মানুষ দেখতে এসছে। মমতা ব্যানার্জি এটা নিয়ে ভেবেছে এই গরমে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে পায়ে হেঁটে স্কুলে যেন না যেতে হয়, সেখানেও সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে, যাতে এই গরমে পায়ে হেঁটে নয়, সাইকেলে করে স্কুলে যেতে পারে। এই প্রকল্প শুধুমাত্র আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি সরকার নিয়ে এসছে, অন্য কোনো রাজ্যে ভারতবর্ষে নেই এরকম প্রকল্প। তাহলে কাকে ভোটটা দেবেন? এবার চলে আসি, আমাদের মমতা ব্যানার্জি সেখানেও থামেনি। অনেক পরিবার আছে তারা সরকারি হসপিটালের উপরে নির্ভর, তারা ওয়েট করতে হয় কখন আমাদের অপারেশনের ডেট আসবে, কারণ বেসরকারি হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যাওয়ার তাদের কাছে অর্থ নেই। সেখানেও আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল। স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবার 5 লক্ষ টাকা করে বিমা পাচ্ছে। এবারে বাড়িতে ভগবান না করে কেউ অসুস্থ হোক, ঈশ্বর না করে কেউ অসুস্থ হোক, যদি কেউ অসুস্থ হয় তাদেরকে সরকারি হসপিটাল রাইট না, আপনারা চাইলে প্রাইভেট হসপিটাল চিকিৎসা করাতে পারেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। এই প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই, ভারতবর্ষে একমাত্র বাংলায় আছে। তাহলে আপনারা ভোট কাকে দেবেন? যে আপনাদেরকে শুধু ভালো না, আগলে না, বাঁচিয়েও রাখছে, সেই সরকারই তো জেতা উচিত, তাই না? কিন্তু নয়। 2026-এ নির্বাচন দেখলেই মনে হবে যে না, এই নির্বাচনটা যে জিতবে সে কতগুলো মন্দির করবে বা কে কতগুলো মসজিদ করবে। কেউ বলছে জেতার পর আমি বাবরি মসজিদ করব, কেউ বলছে জেতার পর আমি রাম মন্দির করব। দাদা দিদি, আমি একটাই কথা বলতে চাইছি, এই নির্বাচন নয়, যে কোনো নির্বাচন শুধু মন্দির মসজিদের জন্য হয় না। কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তাঘাট করবে, কে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় শ্রীরাম বা জয় বাংলার মধ্যে ফাঁসবেন না। যেই সরকার আপনাদেরকে আগলে রাখবে, আপনাদেরকে ভালো রাখবে, আপনাদেরকে সুস্থ রাখবে, আপনাদেরকে জিজ্ঞেস করবেন আপনি হিন্দু না মুসলিম, সেই সরকার ভারতবর্ষে থাকা উচিত। এবং আমার মনে হয় মমতা ব্যানার্জির সরকার কোনদিনও ধর্ম জিজ্ঞেস করে কাজ করে না। আমাদের সরকারের কাজটাই হচ্ছে ধর্ম। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বোঝাতে পারছি? কিছু বছর আগে অবধি আমরা জিজ্ঞেস করতাম না আমাদের প্রতিবেশী হিন্দু না মুসলমান, আমাদের গ্রামের লোক, আমাদের পাড়ার লোক, আমাদের শহরের লোক বলে আমরা পরিচিত ছিলাম। কিন্তু না,
আজকে ধর্মের বীজটা এমন ভাবে ছড়িয়ে গেছে, আমরা জিজ্ঞেস করি আচ্ছা ও তো মুসলিম, ওদের ঈদে কেন যাব, ও দুর্গা পূজা আমি কেন যাব? এইটা কিন্তু আমাদের বাংলা নয়, এটা আমাদের ভারতবর্ষে কালচার নয়। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি আবার বলছি আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবে, যে আপনার বাড়ির লোককে নিয়ে ভাবে, আপনার সুস্থ কামনা করে, তা তো জেতা উচিত, তাই না? 23 তারিখে নির্বাচন আবার নর্থ বেঙ্গলে বা কালিয়াগঞ্জে। যদি আপনাদের মনে হয় আমাদের নেত্রী গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি আপনাদেরকে আগলে রেখেছে, আপনাদেরকে ভালো রেখেছে, তবে গিয়ে সব কটা ভোট আমাদের নিতাই বাবুর জন্য দেবেন। এইটাই বলার ছিল। রাজনীতি অতটা ডিফিকাল্ট নয়, অতটা কঠিন নয়, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি যখনই ধর্মটাকে নিয়ে এসেছি। রাতের অন্ধকারে বিজেপির ফেস্টুন প্ল্যাকার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। সন্দেশখালী থানার অন্তর্গত দুর্গা মণ্ডপ এলাকায় সন্দেশখালী বিজেপি প্রার্থী সনদ সরকারের সমর্থনে বেশ কিছু প্ল্যাকার্ড লাগানো হয়েছিল এবং বেশ কিছু বিজেপির দলীয় পতাকাও লাগানো হয়েছিল। পতাকা লাগানোর পর থেকে বিজেপির কার্যকর্তাদের নানা রকম ভাবে হুমকি আসছিল। সোমবার সকালে দেখা যায় ওই এলাকার বেশ কিছু বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং একটি ফেস্টুনেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাত সকালে এই দলীয় পতাকা ছেঁড়া ও ফেস্টুনে আগুন লাগানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আমাদের দাবি একটাই, আমরা চাই সন্ত্রাসমুক্ত ভোট। 19 সাল, 21 সাল, 24 সালে এই দুষ্কৃতীরা, এই দেবব্রত অধিকারী, দেবু বিশ্বাস, দেবব্রত ভূঁইয়া, সঞ্জীব আরি রায়, এরা মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষকে ভোট দিতে দেয়নি, কোদালের বাট নিয়ে সন্ত্রাস চালিয়েছে। তার নমুনা গতকাল দুপুরে এসে হুমকি দিয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, এবং তার প্রতিফলস্বরূপ আমাদের ফ্ল্যাগ ফেস্টন পুড়িয়ে দিয়েছে। তার নমুনা আপনারাই দেখুন। আমরা চাই অবিলম্বে এদের গ্রেপ্তারি চাইছি আমরা, এবং নির্বাচন কমিশন যথাযথ এদের ব্যবস্থা নিক, এটাই আমরা চাই, যাতে মানুষ স্বাভাবিকভাবে ভোট দান করতে পারে। এখানে বিক্ষোভ মূলত ভারতীয় জনতা পার্টি ফেস্টন গতকাল রাত্রে কে বা কারা পুড়িয়েছে, তাদের পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং গতকালকের আদিবাসী বুথ সভাপতি 72 বছরের সম্মানীয় নিরাপদ সর্দার 202 নম্বর বুথের প্রেসিডেন্ট, ওনাকে সঞ্জীবাড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে ওনার জাত তুলে, এবং ওনাকে 4 মের পরে দেখে নেওয়া হবে এবং এই এলাকার সমস্ত বিজেপি কার্যকর্তাদের দেখে নেওয়া হবে। সাথে সাথে আদিবাসীদের বাড় কমিয়ে দেওয়া হবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি বলেছেন। এবং 2021-এ 2রা মের পরে ওনার ঘর ভেঙেছিল 56টা অ্যালবেস্টার, বলছে এর থেকেও তীব্রতম অত্যাচার হবে নিরাপদ সর্দারের উপর। এ পরিচ্ছন্নভাবে আমরা যা দেখছি, এখানে আমাদের সামনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল ছাড়া কেউ নেই, এটা তৃণমূলের কাজ। কারণ এই ধরনের নিকৃষ্টতম অপরাধ তৃণমূলের রাজনৈতিক চিন্তাভাবনা ছাড়া কারোদের মধ্যে আসতে পারে না। এই ফ্ল্যাগ ফেস্টুন পড়ানো আমরা অনুমান করছি তৃণমূল কংগ্রেসেরই এটা সুপরিকল্পিত কর্মপদ্ধতি, ওরাই করেছে। গত কয়েক বছর ধরে তৃণমূলী যে শাসকরা আছে, দুষ্কৃতীরা আছে, তারা সন্দেশখালীর এসটি মানুষের উপরে যে বুলডোজার চালিয়ে এসছে, আজ তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। আমাদের বুথ সভাপতি সম্মানীয় নিরাপদ সর্দার 72 বছরের বয়সের অধিক, গতকাল সঞ্জীব আরি তৃণমূলের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী, সে এসে কাল বেলা 11টার সময় আমাদের নিরাপদ সর্দারকে তার জাতি আদিবাসী বলে বিভিন্ন ভাষায় অকথ্য গালিগালাজ করে, এবং সমগ্র সন্দেশখালীর সমগ্র আদিবাসী মানুষকে সে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আমরা এই সন্দেশখালী এলাকার মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা অবিলম্বে সঞ্জীব আরি গ্রেপ্তারি চাইছি। গতকাল বেলা 11টার সময় সঞ্জীব আরি যেভাবে নিরাপদ সর্দারের উপরে যে মানসিক টার্চারিং করে গেছে, আমরা অনুমান করছি তৃণমূল দুষ্কৃতী ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। মূল কারণ গতকাল গভীর রাত্রে সঞ্জীব শেখর রায়ের নেতৃত্বে আমাদের বুথ সভাপতি সম্মানীয় নিরাপদ সর্দার, একজন আদিবাসী মানুষ, তার উপর চড়া আক্রমণ, সাথে আমাদের ফ্ল্যাগ ফেস্টন সমস্ত ছিঁড়ে দেয়। পরে বলে যায় 4 তারিখের পরে
আমরা এই আদিবাসী মানুষকে এখান থেকে উৎখাত করে দেবো। এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তোপ, মিনাখার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণে বাবুল সুপ্রিয়। বসিরহাটের মিনাখা বিধানসভা এলাকা রবিবার রাজনৈতিক তাপমাত্রায় যথেষ্টই গরম ছিল। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় হাজির হয়ে রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন। তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল এসআইআর ইস্যু, যা নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের নীতিকে প্রশ্নবিদ্ধ করেন। মঞ্চে উঠে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, এসআইআর এর মতো বিষয়কে সামনে এনে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার দাবি, এই ধরনের পদক্ষেপ আসলে প্রশাসনিক স্বচ্ছতা আনার জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, যে বিষয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, সেটাকে বড় করে দেখিয়ে আসল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরো বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, কৃষক সমস্যা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরাতেই নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। তার কথায়, মানুষ আজ কাজ চায়, উন্নয়ন চায়, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। সভামঞ্চ থেকে তিনি ভোটারদের সতর্ক থাকার বার্তাও দেন, যাতে তারা প্রচার আর বাস্তবের ফারাক বুঝতে পারে। এই সভায় উপস্থিত ছিলেন মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলার পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, হারোয়া ব্লক 2 সভাপতি ফরিদ জামাদার, মিনাখা 1 ব্লক সভাপতি সৈফুদ্দিন মোল্লা, মিনাখার ব্লক 2 সভাপতি তাজউদ্দিন মোল্লা সহ একাধিক দলীয় নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধি। তাদের উপস্থিতিতে সভা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। উষারানী মণ্ডল নিজের বক্তব্যে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। আশা দিদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। 1996 থেকে সারা বিশ্বে কত প্রোগ্রাম করেছি, মানে 200 না 300 না 400 সেটাও বলতে পারবো না। ফোনে কথা বলা, ভিডিও কলে রেয়াজ করা, কত রকম বাড়িতে গেছি। আমার বম্বের বাড়িতে 2 বার এসছেন, আজকে আপনারা দেখতে পাবেন কিছু ছবি মানুষ মিডিয়া বার করছে। তো আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি। কোভিডে আমার মা মারা যাওয়ার পরে বলেছিলেন যে, জানতেন, দেখেছিলেন, আমাদের পুরো ফ্যামিলিকে চিনতেন, যে তুমি মাঝে মাঝে আমায় ফোন করবে। একটাই আফসোস রয়ে গেল যে এত আমার এই শহর থেকে ওই শহর, পাঁচগানিতে যেখানে উনি থাকতেন ওইখানে উনি যেতে বলেছিলেন, সেইটা আমার যাওয়া হয়ে উঠলো না। বাট ওনার বাড়িতে গেছি কতবার, আর এত ঝাল মশলা সব কিছু খেতেন, আইসক্রিম, পরোটার সঙ্গে আচার। আর সবসময় বলতেন যে, দেখো, যদি শরীর খারাপ হয়, যদি গলা খারাপ হয়, তখন তুমি যা করার, তখন তুমি সব ধরনের সাবধানতা অবলম্বন করো। যেমন আমার এখন গলা ভেঙে গেছে, আমাকে নানা রকম করতে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ মানুষ হিসেবে কথা বলতে গেলে যেরকম ভালো গলার দরকার হয়, গান গাইতে গেলেও সেরকম করতে হয়, খালি এক্সট্রা রিয়াজ টেয়াজগুলো। তো ওনাকে একজন সম্পূর্ণ মানুষ ছিলেন, উনি ঘরে আছেন বলে কেউ ভয় পেয়ে আছেন এরম নয়। 4 জন, আমরা বলি যে সমস্ত তারার মধ্যে 4 জন সবচেয়ে উজ্জ্বল তারা ছিলেন, কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। আজকে তাদের 4 জনই চলে গেলেন, কিন্তু আনন্দের কথা কি জানেন, এরকম আর্টিস্টের কখনো মৃত্যু হয় না। আজকেও আপনারা আমার গান শুনছেন, আর 2 দিন আগে, আশ্চর্য ব্যাপার, 2 দিন আগে আপনারা অনেকেই হয়তো দেখেছেন ফেসবুকে, এতে আমার একটা নতুন গান বেরিয়েছে, ইন্তেহা হো গয়ে ইন্তজার কি। সেটাতে আশা ভোসলের অরিজিনাল যে আওয়াজটা, সেটা আমরা AI ইউজ করে আমরা ব্যবহার করেছি। এবং তার জন্য পরশুদিন আমি ফেসবুকে লিখেছি, দিদি মাফ করবেন, হাত জোর করে বলেছি মাফ করবেন, আপনার ভয়েসটা ইউজ না করলে গানটা ভালো হতো না। পরশুদিনই করেছি, আর আজকে উনি চলে গেলেন। তো এটা আমার কি বলবো, একটা অদ্ভুত একটা ট্রিবিউট ওনাকে দেওয়া হলো, এটাই বলবো। দুঃখজনক ব্যাপার। আপনারা এখানে যখন প্রচার করবেন, কোনো সময় ওনার গান বাজাবেন, ওনার প্রতি আপনাদের শ্রদ্ধা, সেটাও আপনারা বরকরার রাখবেন। বাবুল সুপ্রিয় এসছেন আজকে মিনাখা ব্লক 2-তে এসছেন, এসে উনি শান্তির বার্তা দিয়ে গিয়েছেন। আমি তো প্রার্থী নই, বাংলার মুখ্যমন্ত্রী 122 মিনাখা বিধানসভার প্রার্থী। উনি বলে গিয়েছেন উষারানী মণ্ডল ব্যাপক ভোটে জিতবেন, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ করেই বলেই গিয়েছেন উনি। তো এটা মানুষকে একটা আনন্দ দেওয়ার জন্যই বাবুল সুপ্রিয় মালা বদলের মধ্য দিয়ে আর কি সবাইকে একটা করে গিয়েছে। দুয়ারে দুয়ারে ঝর্ণা,
সন্দেশখালীতে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থীর জোরদার রোড শো। সন্দেশখালীর রাজনৈতিক মাটিতে ফের সরগরম প্রচার। একসময় যে এলাকা 2024 সালের নারী আন্দোলনের কারণে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, সেই সন্দেশখালীতেই এখন অন্য ছবি। বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি জনসংযোগে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। তার প্রচারের ধরন দেখে অনেকেই বলছেন এ যেন দুয়ারে সরকার নয়, দুয়ারে প্রার্থী। রবিবার সন্দেশখালী বিধানসভার বায়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি, বায়ারমারি ও মঠবাড়ি সহ একাধিক এলাকায় জোর কদমে প্রচার চালান তিনি। কখনো হুট খোলা গাড়িতে চড়ে রোড শো, আবার কখনো সরাসরি মানুষের বাড়িতে গিয়ে কথা বলা, দুই ধরনের কৌশলই একই সঙ্গে ব্যবহার করছেন ঝর্ণা সর্দার। তার সঙ্গে ছিলেন সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী এবং বায়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আব্দুল ওহিদ খালি। ঝর্ণা সর্দার প্রচারে বেরিয়ে বরাবরই স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন। তার বক্তব্য, সন্দেশখালীর মানুষ অনেক কিছু দেখেছেন, অনেক প্রতিকূলতার মধ্যে থেকেছেন। এখন সময় উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার। তাই আমি নিজেই মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি। তিনি আরো বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি নয়, বরং কাজের ভিত্তিতেই মানুষের আস্থা অর্জন করতে চান তিনি। বিজেপি যে চক্রান্ত করেছিল, তারা বিজেপির গঙ্গাধর কয়াল ও নিজে স্বীকার করেছে, সেটা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখিয়েছেন। তো এটা একটা ষড়যন্ত্র ছিল এবং বিজেপি মেয়েদেরকে টাকা দিয়ে এখানে একটা আর্টিফিশিয়াল ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ওরা সমস্ত সন্দেশখালী না, সমস্ত পশ্চিমবঙ্গ সারা দেশে ভোটের বৈতরণী পার করার জন্য যে চেষ্টা করেছিল, সেটা সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। সেই ভিডিও প্রকাশ পেয়েছে। তো সেই জায়গায় এখন তৃণমূল কংগ্রেস নেই। আপনারা আজকে বায়ারমারি ওয়ানে দেখলেন ঝর্ণা সর্দারের সমর্থনে কিভাবে আদিবাসী মা বোনেদের তাদের উচ্ছ্বাস, তেমনি সংখ্যালঘু মা বোনেদের উচ্ছ্বাস, সবটা মিলিয়ে আমরা আগামী দিনে বায়ারমারি ওয়ান থেকে শুরু করে সন্দেশখালী ব্যাপক ভোটে লিড দিতে যাচ্ছে ঝর্ণা সর্দার। সেটা আগামী 29 তারিখ তার পরীক্ষা। সেই পরীক্ষা আশা করি আমাদের যুবরাজ যেটা বলে গেছেন সেটাই হতে চলেছে। আমরা সেই উদ্দেশ্যে সমস্ত সন্দেশখালীতে সেই মতো প্রচার চলছে। এখানে বিজেপির কোনো দেখা নেই। সুতরাং আমাদের সঙ্গে যাদের লড়াই হচ্ছে তারা হচ্ছে বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের। আমাদের সংখ্যালঘু ভোটার এবং আদিবাসী ভোটারদেরকে, যারা লিগাল ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। মানুষ ক্ষেপে আছে বিজেপির প্রতি। দেখবেন 29 এপ্রিল তার প্রতিফলন আমরা আশা করছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঝর্ণা সর্দার বিপুল ভোটে জয়ী হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4র্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী চেয়ারটা যাতে সুদৃঢ় করতে পারেন, সেই লক্ষ্যে সন্দেশখালী এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ঝর্ণা সর্দারকে আমরা, আমাদের সমস্ত নেতৃত্ব, আমরা তার পাশে আছি। আপনারা দেখলেন আজকে আমাদের রোহিত দায়ের নেতৃত্বে আমার এই বায়ারমারি ওয়ান অত্যন্ত সংগঠিতভাবে আমরা এই প্রচার কাজ সারলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে মহিলাদের নিয়ে কুৎসা করেছিল বিজেপি, তার যোগ্য জবাব দিতেই ঘরের মেয়ে ঝর্ণা সর্দারকে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট করেছে। আর সেই ঘরের মেয়ের এখানে 50,000 ভোটে জিতে সন্দেশখালী মানুষ যোগ্য জবাব দেবে। এখানে বিজেপি যে মহিলাদের সঙ্গে ছিল না, এটা ছলনা। আর আমাদের নেত্রী, সারা বাংলার নেত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে আর যুবসাথী থেকে শুরু করে যেসব উন্নয়ন করেছে মহিলাদের প্রতি, মহিলারা ঝর্ণা সর্দারের সঙ্গে আছে, সন্দেশখালীর মানুষ তৃণমূলের সঙ্গে আছে। কিন্তু সময়ের অপেক্ষা। আগামী 4 তারিখ ভোট। প্রথম রাউন্ডে থেকে দেখবেন যে এই অঞ্চল 4 থেকে 5,000 ভোটে লিড দেবে। আরো পাশের অঞ্চল সেখানেও 5,000 লিড দেবে। মানুষ বিজেপির সঙ্গে নেই, শুধু ডেলি প্যাসেঞ্জারই তারা করছে। এটাই করতে থাকুক। বাংলা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, ঝর্ণা সর্দারের সঙ্গে আছে। আগামী দিন ঝর্ণা সর্দারের হাত ধরেই সন্দেশখালী উন্নয়ন হবে, সেটা আমাদের যুবরাজ এখানে বলে গিয়েছে। আগামী দিন দেখবেন উন্নয়ন, আপনারা জিজ্ঞেস করছিলেন কালীনগর থেকে নেজার ব্রিজের কথা বলে গিয়েছে। আরো অনেক উন্নয়ন হবে আমাদের ঝর্ণা সর্দারের হাত দিয়ে। আগামী দিন উন্নয়নের দিক থেকে কোনো খামতি থাকবে না। বিশেষ করে সন্দেশখালী আমাদের তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এখানে আমরা 50,000 ভোটে ঝর্ণা সর্দারকে লক্ষ্য রেখেছি জয়লাভ করার জন্য। আগামী দিন দেখবেন
4 তারিখে 50,000 ভোটই ঝর্ণা সর্দার ঘরের মেয়ে, সন্দেশখালীর মেয়ে, 50,000 ভোট জিতে মোদি এবং দিল্লির বাবুদের যোগ্য জবাব দেওয়া হবে। দেখুন, সাধারণ মানুষ যে আমাকে আশীর্বাদ অনেক আগে থেকে দিয়ে দিয়েছেন এবং আজকে তার প্রমাণ পেলাম যখন মঠবাড়ির ওখান থেকে যখন আমরা শুরু করলাম এই প্রখর রৌদ্রের, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এত মানুষ যে আমার সাথে আছে আর এতক্ষণে ছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমি পরিষ্কার যে এই অঞ্চলের আশীর্বাদ আমি পেয়ে গেছি। মানুষের এখন তো আর ক্ষোভ দুঃখ করার সময় নয়, এখন নির্বাচনের সময়, এখন চতুর্থবারের জন্য আমাদের সরকার করার সময়। তো এখন সমস্ত তাদের রাগ দুঃখ ভুলে গিয়ে এখন যাতে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের মানে চিহ্ন, জোড়া ফুল চিহ্নে সবাই ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে, তাদের ঘরের মেয়েকে তারা জয়যুক্ত করবেন, এটাই এখন তাদের একমাত্র লক্ষ্য। দেখুন, আমাদের সমস্যা তো ঠিক আছে অনেক রকম আছে। তো এখন আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের প্রধান সমস্যা এখন এই সময়টা জলের সমস্যা এবং কিছু রাস্তার সমস্যা আছে। দেখুন, যত উন্নয়ন তো সরাসরি আমাদের মুখ্যমন্ত্রী করছেন। তো এই সন্দেশখালীর মানে মনোনীত প্রার্থী হিসাবে এবং যদি আগামী দিনে আমি নির্বাচিত হই সেই বিধায়িকা হিসাবে এলাকার বিশেষ করে পানীয় জল এবং রাস্তাঘাটের কাজগুলো আমি সবার আগে করার চেষ্টা করব। অন্যান্য অঞ্চলে তার বিষয়ে দেখুন, এটা বারবারই এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এবং আজকে তারা বুঝিয়ে দিয়েছেন তাদের ঘরের মেয়েকে প্রার্থী পেয়ে, পাশে পেয়ে তারা যে আরো বেশি আনন্দিত সেটা আজকে বুঝিয়ে দিয়েছেন এবং আমি বুঝতে পেরেছি। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।